आपकी আদালতে ফিল্ম স্টার ঋষি কাপুরের উপর অভিযোগ হলো যে ওনার নিজের ভাষার উপর কোনো লাগাম নেই। ঋষিজি, নীতু ম্যাম সবসময় এটা বলেন যে ঋষি কাপুর কাকে কখন কোথায় কি বলে দেবেন সেটার কোনো ভরসা নেই। একদম সঠিক কথা। আসলে হলো কি, আমি কোনোদিন ডিপ্লোমেসি শিখিনি আর কি। যেটা মনে রয়েছে সেটাই মুখে রয়েছে। আমি এটা হলো আমার একটা অনেক বড় মানে শর্টকামিং বলতে পারেন। যে আমি চিন্তা না করেই শুধু বলে ফেলি আর কি। আপনাকে তারা টেবিলে নিজেদের লাথি মারে আরে না? এতগুলো মানে দেখাবো কতগুলো দাগ রয়েছে? না, এরকম হয়ে থাকে ভাই। আচ্ছা, এটা কি সত্যি যে সাওয়ারিয়ার সেটে, যেটা রণবীরের প্রথম ফিল্ম ছিল, সেখানে আপনি এমন কিছু কথা? একদম সত্যি কথা। বলবো কি সেই ঘটনা? বলুন না। আসলে যেটা হয়েছিল যে সঞ্জয় লীলা বনসালী সাহেব, আমি ওনাকে খুব সম্মান করি। উনি খুবই উঁচু মাপের ডিরেক্টর। উনি একজন ফিল্ম মেকার। তা উনি রিকোয়েস্ট করলেন যে আপনি শুটিং শুরু হয়ে গেছিল সাওয়ারিয়ার, হ্যাঁ? তো আপনি প্লিজ একটু সেটে আসুন। আশীর্বাদ করুন আমাদের সবাইকে, ছেলেদের মেয়েদের। তো আমি বললাম যে, "কি করে আমি সেটে আসবো? লোকজন সবাই কনসিয়াস হয়ে যাবে।" বাচ্চারা আরকি। উনি বললেন যে, "নো, নো, ইউ হ্যাভ টু কাম।" উনি তো বলল যে, "চলো জাস্ট গো, ওরা তো একটু সাহস পাবে আরকি। তো গো অ্যান্ড তো যাক আমরা সেটে গেলাম। যেই আমি সেটের ভেতর স্টুডিওর ভেতরে অনেক বড় সেট বানানো হয়েছে, গিয়ে দেখলাম। তো আমি যেই এন্টার করলাম, তখন আমি বললাম যে, আরে এটা কিরকম জায়গা ভাই? এটা কোন জায়গা?" তখন আমি নিজের সঙ্গে কথা বলতে শুরু করলাম যে এটা এমন একটা জায়গা যেখানে বুদ্ধও আছে, সেখানে আবার আরকে স্টুডিও আছে, একটা মানে মানে ভেনিসের গলিও আছে, একটা টার্কিশ মার্কেটও রয়েছে। অদ্ভুত, অদ্ভুত সব সেটে লাগানো ছিল ব্যাপার-স্যাপার। তো আমি বলতে চাইছিলাম যে আমি নিতুকে বললাম, "এটা কোন জায়গা ভাই? এটা কি রকমের সেট? এটা কি ধরনের এটা? কোথায় যাচ্ছে আমরা?" নিতু আমাকে চিমটি কেটে বলে, "চুপ! ইউ উডন্ট নো।" আমি বললাম, ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি আমি। ঠিক আছে, তাই। তো তারপর আমি দেখলাম যে ওখানে উপরে লাইটিং এর নতুন সিস্টেম রয়েছে। সে সময় নতুন ছিল। এরকম বড়, বড় ঢাকনা লাগানো ছিল। ঢাকনার ভেতরে লাইট লাগানো ছিল। লাইটিং মানে লাইটিং ডিপার্টমেন্ট। তাই আমি এটাও ভাবছিলাম যে কি ধরনের জায়গা এটা ভাই? কোন সিনেমা তৈরি হচ্ছে এখানে? কোথাকার পিকচার তৈরি হচ্ছে? পিকচারটা কি? তো এই কথাগুলো আমার বলা উচিত ছিল না। I should have been a diplomat এই অনেক আরকি। কথাই বলা উচিত নয়। হ্যাঁ। এখন আমাদের ফিল্ম স্টাররা যদি রাতে কালো চশমা পরে, তাহলে আপনার সমস্যা কোথায়? আ স সমস্যা তো একটু আছেই। সবার সাথেই সমস্যা আছে। আমি মনে করি যদি কালো চশমা পড়তে হয় তাহলে সঙ্গে টর্চও নেওয়া দরকার যাতে রাতে দেখা যায়। এখন রাতে এমন কোন আলো এমন চকচক করছে যে তোমার চোখ ঝলসে যাচ্ছে বলো তো? যে তুমি মানে রাতে চশমা পরে ঘুরে বেড়াচ্ছ? আমি এটা কখনোই বুঝতে পারি না যে যতজন অ্যাক্টররা রয়েছেন এত ভালো আমাদের জেনারেশনের কেউ কোনোদিন এমন করেনি। এখন রাতে ২ঃ০০ র সময় রাতে কি বলবো ২ঃ০০ র সময় রাতে ফ্লাইটে করে যাচ্ছে। আর ভাই চশমা পরে রয়েছে। টুপি পর্যন্ত বুঝতে পারলাম। হয়তো রাত্রিবেলা ওনাদের রোদ লাগছে। কিন্তু রাতে চশমা পরে কোথায় যাচ্ছ ভাই রাতে? আর এরা খুব নির্লজ্জ। এরা কোনো কিছু বোঝেই না। হিরোইনদের কথা তো বুঝলাম। ছেলেরা এসব করে বেড়াচ্ছে। আচ্ছা ভাই আমি হলাম ওই স্কুলের। তো আমি মনে করি যে এটা জরুরি নয় আমি সঠিক না ভুল। কিন্তু আমি এটা মনে করি যে আপনি আমাকে আটকাতে পারেন না। যেটা ভাবেন সেটাই বলে দেন। আমাদের ফিল্ম স্টারদের সঙ্গে বডিগার্ড থাকে। হ্যাঁ। আপনি তাদের নিয়েও কমেন্ট করেন। আমি বডিগার্ডদের নিয়ে কখনো কমেন্ট করিনি। আমি আজকের তারিখে এত লোকজন আ অ্যাক্টরদের পপুলারিটি এতটাই হয় যে সবাই চায় ফটোগ্রাফ নিক। যেমন আমি আপনাকে বলেছিলাম সবার কাছেই তো মোবাইল আছে, যাতে ক্যামেরা রয়েছে। তা ঐরকম ক্রাউড না কন্ট্রোল দেখুন, করার আপনি গল্প শুনিয়েছিলেন যে হলিউডের অ্যাক্টররা রয়েছে, তারা কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। আপনি ওটা নিয়ে কথা বলছেন আর আগে, আমাদের হ্যাঁ। লোকজনদের খুব সমস্যা হয়। আচ্ছা, আপনি অনেক রিসার্চ করেছেন আমার সম্পর্কে। এটা তো ঠিক। আমি একবার মিস্টার গ্রেগরি পেককে আমার বাবা নিউ ইয়র্কে ছিলেন। তো ওই স্লোন ক্যাটারিং হসপিটালে উনার টেস্ট চলছিল। তো গ্রেগরি পেক সাহেবের যিনি ওয়াইফ ছিলেন, আমার সিস্টারের সঙ্গে উনার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। তা গ্রেগরি পেক আর উনার মিসেস আমার বাবার সাথে হোটেলে দেখা করতে এসেছিল। ভেরি সিম্পল পিপল। একে তো গ্রেগরি পেক ওয়াজ নিয়ারলি অ্যাবাউট 6'8" to 6'9" উনার হাইট এত লম্বা। আমি তো ছোটখাটো মানুষ। আমি তো উনার সামনে এইটুকু মনে হতো আমাকে। তা যাক, আফটার মিটিং দেম উনি রিকোয়েস্ট করলেন যে "উই উইল টেক ইউর লিভ।" নিচে এলেন ব্যস্ত রাস্তাতে ম্যানহাটনে, ব্যস্ত রাস্তাতে মেইন অ্যাভিনিউতে উনি নিজের মানে সেই সময় মোবাইল ফোন ছিল না। তো
অপেক্ষা করছিলেন, উনি সময় দিয়েছিলেন যে এই সময় তুমি গাড়ি নিয়ে আসবে। ওইসব রাস্তায় তো পার্কিং হয় না, ব্যস্ত রাস্তায় গাড়ি এদিক থেকে ওদিক থেকে চলছিল, রাস্তায় লোকজন চলছিল, উনি দাঁড়িয়ে ছিলেন। অনেক মানুষ ওনার সঙ্গে হ্যান্ডশেক করলো, তারা রিকোয়েস্ট করলো, যার কাছে ক্যামেরা ছিল সে ছবি তুলে নিল। খুবই ধৈর্যের সাথে উনি দাঁড়িয়ে ছিলেন আর সব ফ্যানেদের অবলাইজ করলেন। আমি আজ ভাবি যে আজ কোনো একজন শিল্পীর একটা পিকচার রিলিজ হয় না, তার এত ফ্যানও থাকে না যতজন ওনার বডিগার্ড থাকে। এতগুলো বডিগার্ড নিয়ে চলে। তো এটা আই গেস একটা স্টাইল হয়ে গেছে। আমি এমন অনেক শিল্পীদের দেখি খুব সিম্পল রাস্তা দিয়ে চলাচল করছে, কোনো এয়ার্স নেই। এরকমই আমি একবার ডেমি মুরকে দেখেছিলাম, হেঁটে যাচ্ছিলেন। ডাস্টিন হফম্যানের প্লে দেখেছিলাম আমি, যার সাথে আমি নিজে দেখা করতে গেছিলাম। ওটা খুব ভালো গল্প, অবশ্যই। বলবো আপনাকে? একবার আমি ওনার প্লে দেখতে গেছিলাম, মার্চেন্ট অফ ভেনিস, লন্ডনে। স্পেশালি আমি লন্ডনে প্লে দেখতে গেছিলাম। আচ্ছা, সেখানে আমাদের যতজন ভাই বোনেরা থাকে ইন্ডিয়ান সেটেলড, তারা যেকোনো অ্যাক্টরকে খুব ইমপ্রেস করতে চায়। তো আমাকে রোলস রয়েসে ওরা নিয়ে গেল আর কি হলে, যেখানে ব্রডওয়েতে ওনাদের প্লে চলছিল। তো আমি রোলস রয়েসে এসেছিলাম। তা যখন আমি বেরোই তো সেই গাড়িতেই যাব, যে গাড়িটা আমাকে পিক আপ করতে এসেছিল। আমি ডাস্টিন হফম্যান সাহেবকে প্লে করতে দেখেছিলাম। উনি রোল করেছিলেন শাইলকের। স্টেজে সেটা অসাধারণ ছিল। আর এমন ব্যবস্থা করা হয়েছিল যখন শেষ হয়ে গেল প্লে তখন আমি ওনার সাথে গিয়ে দেখা করতে পারবো। যাক, আমি সেখানে ব্যাক স্টেজে গেলাম, ওনার সাথে দেখা করলাম। খুব ভালোভাবে দেখা হলো। উনি খুব ভালোভাবে সবাইকে, যেমন উনি আমার মতো নয়, সবাইকে অটোগ্রাফ দিয়েছেন। কেউ ফুল দিল, এটা করল। ব্রিটেনের সবথেকে সস্তা গাড়ি সে সময় আমাকে বলা হয়েছিল, সেটাকে বলা হতো ফোর্ড এসকট। একটা গাড়ি ছিল ফোর্ড এসকট। ডাস্টিন হফম্যান সাহেব এত বড় একজন শিল্পী, উনার জন্য সেই গাড়িটা ছিল। তো দেখুন উনি কতটা ডাউন টু আর্থ অ্যান্ড সিম্পল মানুষ ছিলেন। আর আমি নিজে এসেছিলাম রোলস রয়েসে। তো আমার এতটা খারাপ লেগেছিল ব্যাপারটা যে দিস ইজ কল্ড হিউম্যানিটি। এটা নয় যে আমি চেয়েছিলাম আমাকে নিয়ে যাওয়া হোক, তো সে তো আমার বন্ধু আমাকে নিয়ে গেছিল। তো দিস পিপল আর সিম্পল পিপল। আমরা আমাদের পরিবেশটাকে তৈরি করে নিই, বড় গাড়ি চাই, 4টে বডিগার্ড, চশমা টশমা এসব আরে সিম্পল থাকো ভাই। আর আজকাল যে বডি বিল্ডিং হয় সেটা নিয়েও আপনার খুব সমস্যা। না দেখুন, স্বাস্থ্যবান থাকাটা ইজ আ প্রায়োরিটি। আমাদের সময় এমন কিছু ছিল না, এটার কোনো প্রয়োজনও ছিল না আর কি। কিন্তু আজকাল কি দেখতে পাচ্ছি, একটা সমস্যার কথা হলো এটা রজতবাবু, যে বেশিরভাগ লোক এইসব মাসলস তৈরি করতে উঠে পড়ে লেগে আছে। বেশিরভাগই এতে সময় ব্যয় করে, কিন্তু অ্যাক্টিং এর মাসলস একটু দুর্বল হয়ে গেছে। তা আমার পরামর্শ হলো এটা নয় যে আমি একজন খুব বড় ইম্পর্টেন্ট মানুষ হয়ে গিয়ে বলছি, কিন্তু আমার পরামর্শ হলো যে এর সাথে সাথে অ্যাক্টিংটাও যদি একটু ভালো হয় তাহলে খুব ভালো ব্যাপার হয় আর কি। বডির মাসলের সাথে অ্যাক্টিং এরও মাসল যদি ভালো হয়। আচ্ছা, অমিতাভ বচ্চনের তো কখনো কোনো মাসল দেখিনি আমি। এটা তো কেউ কখনো বলতে পারবে না যে উনি মাসলের জন্য। ইট ইজ গুড টু বি হেলদি, ইট ইজ গুড টু বি হেলদি, ভালো কথা। এই প্রজন্ম, এই যে জেনারেশন রয়েছে, ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট দেয়ার বডি। কিন্তু যেটা হয় আমার মত অনুযায়ী, কেউ ক্যামেরা ফেস করে, যখন একটা ক্যামেরার সামনে কেউ ফেস করে এমন কিছু সিক্স প্যাকস নিয়ে, তাদের আদব কায়দাটাই বদলে যায়। তারা চায় যে সবাই তাদের বডি দেখুক, তাই নিজেদের অ্যাক্টিং এর দিকে তারা কম নজর দেয়। তাই এটা আমার চিন্তা ভাবনা, আপনারাও একটু কখনো মনোযোগ দিয়ে দেখবেন যে ওদের যে স্টান্স থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে, প্রত্যেকটা জিনিস বদলে যায়। যেমন আপনি নর্মাল রয়েছেন, ওই আমাদের ক্ল্যাপ সামনে আসে, স্টার্ট সাউন্ড, ক্যামেরা, হ্যাঁ এবার অ্যাকশন, হঠাৎ করে তাদের আদব কায়দাই বদলে যায়। যেমন ধরুন স্টান্টটা ঠিক এরকম হয়ে যায়। আরে ভাই, তুমি যেমন আছো তেমনই অ্যাক্টিংটা একটু ভালো করো, এটা করো। এখন ইউ বিকাম কনসিয়াস বিকজ ইউ গট ভেরি গুড অ্যাবস, ইউ গট ভেরি গুড বডি, ইউ গট গুড ফিজিক, ইউ ওয়ান্ট টু শো দ্যাট। তাই আমার ক্ষমতা অনুযায়ী আমি এরকম চিন্তা ভাবনা করি। কিন্তু এখন তো বহু আমির খান তো প্রথমে ওজন দেখুন, এটা তো বাড়িয়েছেন। অসাধারণ একটা কথা। উনি তো রোল প্লে করেছেন, তাই না? প্রথমে ওজন বাড়িয়েছেন, তারপর ওজন কমিয়ে উনি নিজেকে ফিট করে, আর ওটা তো একটা রেসলার ব্যাপার ছিল, উনি নিজের কাজের প্রয়োজনে করেছেন। এটা তো নয় যে আমি আমি তো হলাম যাক পুরনো বীজ। উনি তো অ্যাক্টিং এর একটা বিরাট বড়। আর সালমানও তো সবাই করেছেন, সালমানও করেছে, শাহরুখও করেছে, অক্ষয় কুমারকে দেখুন, হি ইজ সো হেলদি, হি ইজ সো ফিট। তাই যারা করে, এখনই কিছুদিন আগে রণবীর একটি ফিল্মের জন্য করছে, হি ইজ প্লেইং একটা রোল আছে এমন কিছু, যেখানে বডি বিল্ডিং শুরু হয়েছে। আমি চাই না যে ও আগে একেবারে স্যান্ডো হয়ে যাক আর কি পুরোপুরি।